আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন। সৎ, নীতিবান, পেশাদার ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের মন্তব্য। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন, জানালেন ডক্টর আলী রিয়াজ। রাঙ্গামাটিতে এনসিপির পদযাত্রা। বছরের পর বছরে পাহাড়ে যে অশান্তি ও বিভেদ আছে তা নির্মূল করবে এনসিপি, বললেন নাহিদ ইসলাম। মানবজাতির কলঙ্ক শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না, মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের। গাজায় ইসরায়েলি হামলায় আরও 116 ফিলিস্তিনি নিহত। এবং মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20-তে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টার পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে সেনা সদর নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। তিনি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, সেই সকল অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করারও নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী এবং চিফ অব জেনারেল স্টাফ। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে ফটো সেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আজ 15তম দিনের বৈঠক শুরুর প্রারম্ভিক বক্তব্যে তিনি এই কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় লড়াই করেছে দেশের রাজনৈতিক দলগুলো। আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, এই দুইটি বিষয়কে এজেন্ডা করা হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, বাসদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জেএসডি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দিনের প্রথমার্ধের শুরুতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে আলোচনায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা মতামত দেন।
জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারও পিছিয়ে আগামী ১৫ই অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় দিন নির্ধারণ করে আজ এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সকালে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ৭ মামলায় ৯ মন্ত্রীসহ ৩৯ জন আসামিকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেট সহ মোট ৭ মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আইনমন্ত্রী আনিসুল হক ছাড়া আরও যাদের হাজির করা হয় তারা হলেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান বেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনো, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক MP সুলাইমান সেলিম, NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সালমান F রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এর মধ্যে কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে সাবেক NTMCর পরিচালক জিয়াউল আহসান সহ ১০ জনকে হাজির করা হয়। পাশাপাশি কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপুমণি সহ ১৫ জনকে এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয় সাবেক এসব মন্ত্রী, প্রতিমন্ত্রী, MP ও পুলিশ কর্মকর্তাদের। নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই ও আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ের বিপ্লবী সমরেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন। ২০২৪-এর এই দিন ভয়াল সময়ে পার করে বাংলার জনপদগুলো। সারা দেশে চলে কারফিউ, রাস্তায় রাস্তায় সেনা টহল। এর মাঝেও জারি থাকে প্রতিবাদের মিছিল। লাখ লাখ ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারের কারফিউকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজপথে নেমে আসে। সরকারের নিপীড়ন যন্ত্র এদিনও বাছ বিচারহীন গুলি চালিয়ে হত্যাযজ্ঞ অব্যাহত রাখে। হামলা হয় হেলিকপ্টার থেকেও। জনগণের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ শুরু করে ফ্যাসিস্ট বাহিনী। সংবাদ মাধ্যমের তথ্য মতে কারফিউর প্রথম দিনেই সারা দেশে আওয়ামী হায়না বাহিনীর হামলা, সংঘর্ষ ও গুলিতে অন্তত ৭১ জন ছাত্র জনতা শহীদ হন। এদিন রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা, তেজগাঁও, মহাখালী, মিরপুর ও মোহাম্মদপুর ছিল আন্দোলনের হটস্পট। কারফিউর মাঝে যাত্রাবাড়ির বাসিন্দারা এদিনও অনেকটা মুক্তাঞ্চলের মতো প্রতিরোধ জারি রাখে। উত্তরার প্রতিবাদী মানুষরা রাজপথে মরণপণ সংগ্রাম চালিয়ে যায়। রাজধানীর পাশের জেলাগুলোর বাসিন্দারা এদিন জোরালো প্রতিরোধ গড়ে তোলেন। মুহুর্মুহু গুলি আর হত্যাযজ্ঞের পরিস্থিতিতে সারা দেশে রোনাজারি চলে অসহায় মানুষের। আমার বাবা কিচ্ছু বোঝে না, আমার বাবা এত্তুরা কুত্তুরা মানুষ, আমার বাবারে নিরীহভাবে মারছে। আমরা এই বিচার চাই। আমার বাবারে কেন মারলো? আমার বাবা কোনো কিছুতে নাই, আমার বাবা মাত্র ইন্টারে পড়ে। যেখানে ছাত্র দেখতেছে তারা পাখির মতো গুলি করতেছে ভাই। এটাই হচ্ছে, এখানে প্রতি ৫ সেকেন্ডে ৫ জন ৬ জন কইরা রোগী আসতেছে, সবাই ছাত্র। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে ঢাকার নন্দীপাড়া এলাকা থেকে গভীর রাতে আটক করে বিজিবি ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল। আটক হওয়ার আগে নাহিদ ইসলাম মুঠোফোনের খুদে বার্তায় কারফিউ ভঙ্গ করে আন্দোলন চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। এদিন ফ্যাসিস্ট সরকারের ৩ মন্ত্রীর সঙ্গে ৩ সমন্বয়কের সাক্ষাৎকারের নাটক মঞ্চস্থ করা হয়। স্বৈরাচার সরকার ৩ সমন্বয়কের নামে ৮ দফা দাবির কথা প্রচার করে। তবে অন্যান্য সমন্বয়করা এমন খবর নাকচ করে দিয়ে
প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া ও হত্যাকাণ্ডের বিচারের দাবিসহ ৯ দফার ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের একটি ভিডিও বিবৃতি প্রকাশ করে নেত্র নিউজ। বিবৃতিতে তিনি বলেন, শিক্ষার্থীদের ৯টি দাবি মেনে নিলে সাধারণ শিক্ষার্থীদের সাথে বসে আলাপ আলোচনা করে সরকারের সঙ্গে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে, অন্যথায় শাটডাউন কর্মসূচি চলমান থাকবে। বর্তমানে আমরা আমাদের কিছু সমন্বয়কে বরাদ দিয়ে কিছু অসংলগ্ন কিছু বিচ্ছিন্ন কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, যেটা আদতে কোনো কাম্য নয়। অথচ আপনারা দেখে থাকবেন এই সমন্বয়করা তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের নিজেদের অ্যাকাউন্টে নিজেরাই ক্লিয়ার করেছেন তারা শহীদ রক্ত মারিয়ে কোনো প্রকার সংলাপে যাবেন না। কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি, আমরা খবর পাচ্ছি আমাদের সেই সমন্বয়কদেরকে ভয়ভীতি দেখিয়ে বল প্রয়োগ করে চাপ দিয়ে বিভিন্ন অসংলগ্ন বিভিন্ন বিচ্ছিন্ন কথাবার্তা তাদেরকে বলানো হচ্ছে। আমাদের অফলাইন নাম্বার থেকে সকল মিডিয়া হাউসে সকল সাংবাদিকদের কাছে আমাদের এই ৯ দফা কর্মসূচিগুলো আমরা পৌঁছেছিলাম। এর পাশাপাশি আব্দুল কাদের তখন যাত্রাবাড়িতে একটা মসজিদে ছিল, ওইখান থেকে তাকে আমরা একটা সেফ হোমে নিয়ে যাই। ওই সেফ হোমে নিয়ে যাওয়ার পরে তার থেকে একটা ভিডিও বার্তা ৯ দফার ভিডিও বার্তা নেওয়া হয়। সেই ভিডিও বার্তা যাত্রাবাড়ি থেকে আমরা বাংলা মোটরে নিয়ে আসি। নিয়ে আসার পর দেশীয় এবং আন্তর্জাতিক সকল মিডিয়াগুলোতে আমরা ৯ দফা পৌঁছে দিই এবং এইভাবে এই ৯ দফা ছাত্র জনতার মুক্তি সনদ হয়ে ওঠে। ৫৭ সমন্বয়ক বিবৃতি দিয়েছিলাম ইন্টারনেট বন্ধর সময় যে আমরা কিন্তু কোনো ধরনের রক্ত মারিয়ে সংলাপে যাব না। আমরা স্পষ্টত বলেছি হাসিনাকে ক্ষমা চাইতে হবে এবং তার সমস্ত মন্ত্রী পরিষদকে ক্ষমা চাইতে হবে এবং আমরা কিন্তু এই যে ক্ষমা চাওয়া অর্থাৎ আমরা কিন্তু হাসিনার সেই সুপ্রিমেসিকে আমরা জানতাম যে উনি ক্ষমা চাইবে না, ওনার মতো সাইকোপ্যাথ ক্ষমা চাইবে না এবং আমাদেরকে দিনে দিনে ধীরে ধীরে করে এক দফার দিকে আমাদেরকে কিন্তু যেতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে আন্দোলনের হতাহতের সঠিক চিত্র পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। বাংলাদেশ পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মূলত ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের নামে গণহত্যা চালায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। তবে এরই মাঝে শিক্ষার্থীরা মোবাইল মেসেজ, আইপি সহ বিভিন্ন উদ্ভাবনী মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখে। প্রবাসী বাংলাদেশিরাও নিজেদের মতো করে প্রাপ্ত তথ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের মতো চট্টগ্রামও ছিল উত্তাল। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু ওবায়দা। ১ বছর পর এই অগ্নিঝরা জুলাইয়ে তার স্মৃতিকথা তুলে ধরেন বিটিভির কাছে দেয়া সাক্ষাৎকারে। আসছে এই 4 জুলাই আগ থেকে, এই একদিন দুদিন আগ থেকে আমি ইনভলভ হই 4 জুলাই থেকে। 4 জুলাই থেকে ইনভলভ হওয়ার পর আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিচালিত হতো জুলাই আন্দোলনটা। এরপর পরবর্তী চট্টগ্রাম শহর থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনে করে আন্দোলনকারীরা এখানে আসতো। এরপর আমরা শহরে যারা ছিলাম আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা তাদের সাথে এখানে অংশগ্রহণ করতাম। প্রথমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনে করে আন্দোলনকারীরা আসতো 16 শহর স্টেশনেই আমাদের। ওখান থেকে আমরা মিছিল নিয়ে 16 শহর থেকে মিছিল নিয়ে আমরা চলে যেতাম 2 নম্বর গেটে। ওখানে আমরা অবস্থান কর্মসূচিটা পালন করতাম। প্রায় আমরা 4-5 দিন 4 জুলাই থেকে 5, 6, 7, 8 পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি পালন করছি এই 2 নম্বর গেটে। 6 জুলাইয়ের দিকে এই কেন্দ্র থেকে ঢাকা থেকে বাংলা ব্লকের শুরু হয় সাধারণত সড়ক অবরোধ। এরপর আবার 9 জুলাইয়ের দিকে সড়ক অবরোধের পাশাপাশি আবার শুরু হয় রেল সহ বাংলা ব্লকের এটা রেল সড়ক অবরোধ পাশাপাশি। এই 4 জুলাইয়ের দিকে আমার ইনভলভ। পাশাপাশি আমি ছাত্র শিবিরের সাথে যুক্ত হওয়ার ফলে ছাত্র শিবিরের অফিসিয়ালি আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে আমাদের কোনো কি থাকবে না, ইমেজ থাকবে না, শিবিরের কোনো ব্যানার থাকবে না, নাম থাকবে না, তবে সাধারণ ছাত্র হিসেবে আমরা এখানে অংশগ্রহণ করব। 4 জুলাই শুরুর দিকে সরকারের প্রতি বিদ্রোহ তেমন ছিল না, এটা কোটা আন্দোলন ছিল স্বাভাবিকভাবে। যখন সরকার এটাকে দমন করার জন্য মারমুখী অবস্থানের দিকে চলে যায়, ছাত্রলীগ, সরকারি বাহিনী, পুলিশ, তারপর আওয়ামী লীগ, যুবলীগ মারমুখী অবস্থানের দিকে চলে যায়, তখন আমরা ধীরে ধীরে অবস্থা পরিবর্তন হয়। এটা কোটা আন্দোলন থেকে অন্যদিকে আসে। জুলাই বিপ্লবে চট্টগ্রামে কয়েকটা চ্যালেঞ্জ দিনের মধ্যে একটা ছিল 16-17 জুলাই, 16-17-18 জুলাই, এরপর ছিল 4 আগস্ট। আমার স্মৃতিতে এই 4-5টা দিন ছিল সবচেয়ে বেশি আক্রমণাত্মক এবং কঠোর নির্মম দিন। যখন আন্দোলন করে এই সুলভ বহরের দিকে চলে যায় ফ্লাইওভার নিচে, ওখানে আমরা প্রায় 4-5 জন আমাদের মতো ছাত্র সামনে কাতারে ছিলাম। তো আমরাও ওদেরকে ডিল মারতেছি, ইট পাথর ওখান থেকে, আর এদিক থেকে এরাও মারতেছে। তবে এরা একটু দূরে, আমাদের ডিলগুলো ওদের ওখানে যাচ্ছে না, এটা দূরে।
কিন্তু এই মারতে মারতে হঠাৎ এক পর্যায়ে দেখি এই দিক থেকে একটা ঠাস করে লাগে আমার পাশের একজনের কাছে, এখানে হাতে একটা ঠাস করে লাগে। সে সাথে সাথে হাতে ভেবে দিয়ে ও মারে এবারে দৌড়ে ওদিকে চলে যায়। অর্থাৎ তার হাতে গুলিটা লাগে যে এমন গুলি আমি নিজে বুঝি না কি গুলি লাগার সাথে সাথে এই রক্তগুলো এমনভাবে পড়তেছে, মনে হচ্ছে যেন ওই বোতল থেকে পানি যেভাবে ঢেলে দেয় এভাবে পানি পড়তেছে হাত থেকে। ও মারে বলে হাত আরেকটা দিয়ে ধরে ওদিকে চলে যায়। তার সাথে আর কয়েকজন থেকে দীর্ঘ সময় আমরা সাথে ইনভলভ ছিলাম। এখানে ঘাত প্রতিঘাত আঘাত, তারপর কি সংঘর্ষ, দৌড়াদৌড়ি, তারপর সব কিছুর একটা মিশ্রণ ছিল। এরপর টানা 16 বছরের একটা ইতিহাস ছিল সরকারের দমন পীড়নের। এগুলো সবগুলোর ভিত্তিতেই 5 আগস্ট একটা এসেছে। এখানে শুধু কোনো ছাত্রের অবদান নাই এককভাবে, কোনো সাধারণ কোনো মানুষের একক অবদান নাই, সমগ্র মানুষের দল মত শ্রেণী বর্ণ নির্বিশেষে সকলের অবদানের ভিত্তিতে 5 আগস্ট এসেছে। রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিকভাবে সমালোচনা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সময় তিনি সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। আজ রাঙ্গামাটিতে এনসিপির জুলাই পদযাত্রায় দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশই আমাদের প্রত্যাশা, যেখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমমর্যাদা নিয়ে বাস করতে পারবে। তিনি বলেন, গত 50 বছরে বাংলাদেশকে নানানভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং যার বড় শিকার হয়েছে পার্বত্য চট্টগ্রাম। এখানে নানান বিভাজন ও অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, আমরা সকল বিভেদের ঊর্ধ্বে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই। বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকেই একসাথে লড়াই করতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা যেমন সম্প্রদায়গুলোর মধ্যে সম্প্রীতি চাই, একইভাবে ফ্যাসিবাদী বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট একটা সরকারের পতন ঘটিয়েছিলাম। আজকে 1 বছর হতে চলল, কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই বলেছিলাম জুলাই গণ অভ্যুত্থান কেবল একটা সরকার পতনের আন্দোলন ছিল না। জুলাই গণ অভ্যুত্থান ছিল একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণবিস্ফোরণ, মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা চেয়েছিলাম এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে। এই রাষ্ট্রের আইন কানুন, এই রাষ্ট্রের বিধিবিধান, এই রাষ্ট্রের ব্যবস্থা, যেই ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি, যেই ব্যবস্থা, যেই আইন, যেই সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছিল, আমাদের মানবাধিকার, আমাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল, সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা, নতুন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। প্রিয় বান্দরবনবাসী, আমরা সেই লড়াইয়ে এখনো আছি। সরকার পরিবর্তন হয়েছে, সরকার পতন হয়েছে, কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি, ব্যবস্থার পতন হয়নি। আপনারা নিশ্চয়ই আপনাদের এলাকায়, আপনাদের বান্দরবনেও সেই একই জিনিস দেখতে পারেন। মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু যেই সিস্টেমে সবকিছু চলতো সেই সিস্টেম কিন্তু অক্ষুণ্ণ রয়েছে, অক্ষত রয়েছে। আমরা জানি বাংলাদেশে বহু জাতি গোষ্ঠী বসবাস করে যুগ যুগ ধরে, বহু জাতিসত্তা রয়েছে। আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধের পরে 72 সালে যেই সংবিধান তৈরি করা হয়েছিল, সেই সংবিধানে আমরা সকল জাতিগোষ্ঠী, সকল ধর্ম, সবাইকে অন্তর্ভুক্তি করতে পারি নাই, সকলকে নাগরিক মর্যাদা দিতে পারি নাই। ফলে এই যে মুজিববাদী সংবিধান, এই সংবিধান গোড়া থেকে একটা ফ্যাসিস্ট সংবিধান ছিল, যেটা সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখত। আমরা বলেছি এই যে মুজিববাদ, যেটা ফ্যাসিবাদের আদর্শ ছিল, যে এই মুজিববাদী মতাদর্শ আমাদেরকে বিভাজিত করে রেখেছে, বছরের পর বছর ধরে নানা নামে সে বিভাজন তৈরি করেছে। কখনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, কখনো বাঙালি বনাম পাহাড়ি, কখনো ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা, নানান বাইনারিতে, নানান বিভাজনে আমাদেরকে বিভাজন করে রেখেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সকল বিভাজন দূর হয়েছে, সবাই আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি। আমাদের ঐক্যের জায়গাটা ছিল বাংলাদেশ, যে বাংলাদেশ পন্থার মাধ্যমে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে বিনির্মাণ করব। রাঙামাটির পর এখন চট্টগ্রাম নগরে পদযাত্রায় অংশ নিয়েছে এনসিপির নেতৃবৃন্দ।
ট্যাক্সের টাকায় কেনা বুলেট দিয়ে যারা গুলি চালিয়ে মুক্ত চিন্তার কণ্ঠরোধ করেছে সেই শেখ হাসিনাকে জাতি কখনো ক্ষমা করবে না। জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন। এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি জুলাই শহীদদের যোগ্য সম্মাননার পাশাপাশি দলীয়ভাবে আহত যোদ্ধাদের জন্য একটি বিশেষ তহবিল গঠন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে সারা দেশে প্রায় 10 লক্ষ গাছের চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে আজ এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ৭১ সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম, নৃশংস, অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হচ্ছে এই পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করব। সে ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, বিএনপি পরিবার, তাদের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করছেন। চট্টগ্রামে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সকল শহীদদের স্মরণে সবুজ পল্লবের স্মৃতি অম্লান শিরোনামে বৃক্ষরোপণ অভিযান ও আলোচনা সভা করেছে উত্তর জেলা জাতীয়তাবাদী কৃষক দল। সকালে নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ে উত্তর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকার। অন্যান্যের মধ্যে উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন সহ স্থানীয় বিএনপি ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে নাসিমর ভবন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কাজের দেউরি হয়ে পুরাতন সার্কিট হাউস, শহীদ জিয়া স্মৃতি জাদুঘর পর্যন্ত প্রদক্ষিণ করে। এদিকে ফেনীর সোনাগাজীতে ২৪ জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষে গাছের চারা বিতরণ করেছে ফেনী জেলা কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। এই উপলক্ষে সকালে কৃষক দলের সোনাগাজী কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে ২,০০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। ফেনী জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন বাবলু, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন সহ স্থানীয় কৃষক দলের নেতৃবৃন্দ। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের অবরোধ ও সহিংসতার মধ্যে গাজায় অনাহারে এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। মাত্র ৩৫ দিন বয়সী এই শিশু গাজা সিটির আল শিফা হাসপাতালে অপুষ্টিজনিত কারণে মারা যায়। শনিবার গাজা সিটির আল শিফা হাসপাতালে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক। এদিকে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে শনিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি একাধিক ভয়াবহ হামলায় আরও ১১৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩৮ জন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সহায়তা কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ এবং যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ কেন্দ্রগুলোতে ক্ষুধার্ত মানুষের উপর গুলি চালানোর মধ্যেই গাজায় আবারও একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেখানে মাত্র
35 দিন বয়সী এক নবজাতক অনাহারে মারা গেছে। এই ঘটনাগুলো ঘটেছে এমন এক সময় যখন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হাসপাতালের জরুরি বিভাগগুলো খাবারের অভাবে কাতর হাজার হাজার মানুষের ভিড়ে উপচে পড়ছে। অন্তত 17,000 শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। গাজার দক্ষিণে খান ইউনিসের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও রাফার উত্তর পশ্চিমে দুটি আলাদা স্থানে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা। তারা এই প্রাণহানির পেছনে ইসরায়েলি হামলাকে দায়ী করেছে। এই নিয়ে ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58,765 জন। আহত হয়েছে 1,40,485 জন। সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা প্রদেশে রক্তক্ষয়ী সংঘাতের পর দেশটির সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক এই তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতির শুরুর ঘোষণা দিয়েছে সিরিয়া সরকারও। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই সংঘাতে দেশটিতে নিহত হয়েছেন নারী শিশু সহ 940 জন। সম্প্রতি সুয়েদায় সংঘাত শুরু হয়েছিল দ্রোজ ও বেদুইন জনগোষ্ঠীর মধ্যে। 13 জুলাই এই সংঘাত থামাতে হস্তক্ষেপ করে সিরীয় বাহিনী। তবে দ্রোজ যোদ্ধাদের সঙ্গেই উল্টো সংঘাতে জড়িয়ে পড়ে তারা। এমন পরিস্থিতিতে দ্রোজদের রক্ষার কথা বলে 2016 জুলাই দামেস্কে হামলা চালায় ইসরায়েল। এরপর দ্রোজ সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা করে সুয়েদা ত্যাগ করেন সিরীয় সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতির কথা জানান টম বারাক। এই যুদ্ধবিরতিতে সমর্থন দিয়েছে তুরস্ক, জর্ডান ও প্রতিবেশী দেশগুলো। অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ভিয়েতনামের হা লং বেতে ভয়াবহ বজ্রঝড়ের মধ্যে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গিয়ে 34 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। স্থানীয় সময় গতকাল বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ভিয়েন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে 53 জন আরোহী নিয়ে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ছিলেন 48 জন যাত্রী এবং 5 জন নৌকাকর্মী। যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে ঘুরতে আসা পরিবার, যাদের মধ্যে 20 জনের বেশি শিশু ছিল। ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টির সময় নৌকাটি উল্টে যায় বলে জানা গেছে। এক প্রত্যক্ষদর্শী জানান, দুপুর 2টার দিকে আকাশ অন্ধকার হয়ে যায়। এরপর শুরু হয় আঙ্গুল সমান বড় শিলাবৃষ্টি, প্রবল বৃষ্টি, বজ্রপাত ও ঝড়। হালং বে অঞ্চলের সীমান্তরক্ষীরা জানায় তারা 11 জনকে জীবিত উদ্ধার করেছে এবং 34 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আবারও দেশের খবর। আইন ও বিচার বিষয়ক রিপোর্টারদের অনুসন্ধানী সাংবাদিকতার শক্তিশালীকরণ শীর্ষক এক কর্মশালা চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়া। কর্মশালায় আদালত বিটে কর্মরত চট্টগ্রাম বিভাগের 31 জন সাংবাদিক অংশ নেন। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,476.47, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.02 ভাগ বেশি। এছাড়া সিএসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 12,563.06, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.41 ভাগ বেশি। আজ 224টি কোম্পানির 35,36,440টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 10,53,09,000 টাকারও বেশি। এর মধ্যে 123টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 78টির দাম কমেছে এবং 23টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ক্রিকেট।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20তে সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। রাজধানীর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। সবশেষ 2021 সালে বাংলাদেশে খেলে পাকিস্তান। সে সময় 3 ম্যাচের টি-20 ও 2 ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে তারা। গত মে-জুন মাসে ঘরের মাঠেও বাংলাদেশকে তিন টি-20তে হারায় পাকিস্তান। তবে সম্প্রতি শ্রীলঙ্কার মাটি থেকে ইতিহাস সৃষ্টি করে টি-20 সিরিজ জিতে আসা বাংলাদেশের সামনে এবার হোয়াইট ওয়াশের জবাব দেওয়ার সুযোগ। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 20 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 38 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 3টা 29 মিনিটে, ভাটা সকাল 9টা 43 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 4টা 33 মিনিটে এবং ভাটা রাত 10টা 14 মিনিটে।